পিছনের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন তো কারো চেহারার সাথে মিল পান কিনা আপনারা? মিল পান? এই হইল বাংলাদেশের অবস্থা, এই হইল বাংলাদেশের অবস্থা। আমি বলি না যে আপনাদের উপর এত আল্লাহর গজব কেন পড়ে আপনাদের উপর, আল্লাহর গজব কেন পড়ে আপনাদের উপর, বুঝছেন? আপনাদের ভাগ্যের কেন পরিবর্তন হয় না? আপনাদের লেহুরা দশা কেন ছাড়ে না এই বাংলাদেশের? কেন বাংলাদেশে এত অভিশাপ? কেন বাংলাদেশে অভিশাপ? যে উগান্ডাকে নিয়ে আমরা ফাইজলামি ইত্রামি করতাম, উগান্ডাকে নিয়ে আমরা ফাইজলামি ইত্রামি করতাম না, সেই উগান্ডা বাংলাদেশের যে ইন্টারনেট স্পিড আছে তার চেয়ে তো দ্বিগুণ ইন্টারনেট স্পিড উগান্ডাতে। বিশ্বাস না হলে ChatGPT দিয়ে সার্চ মেরে দেখেন। উগান্ডার পাসপোর্ট বাংলাদেশের পাসপোর্ট চাইতো কয়েক ধাপ এগিয়ে। এই উগান্ডা কোথা থেকে কোথায় চলে যেতেছে, জাস্ট একটা স্যাম্পল দেখালাম আমি আপনাদেরকে। আর আমরা বাংলাদেশকে কোথায় থেকে কোথায় নিয়ে গেছি বলেন? এই যে ছবিটা যে বানিয়েছেন, বাংলাদেশের যে কৃতি সন্তান যারা কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া পোলাপান এটা বানিয়েছেন আপনারা, এখন বাংলাদেশে কোন প্রজন্ম তৈরি হইতেছে, কি মেন্টালিটি নিয়ে মানুষজন কি মেন্টালিটি নিয়ে মানুষজন রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, এই ছবিটা হলো তার প্রতিচ্ছবি। এটাকে ফাইজলামি করে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। শুধু এই ছবিই না, শুধু এই ছবি এরকম ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান, সম্মানিত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সাহেবকে নিয়ে অসংখ্য ছবি এই ধরনের পোর্ট্রেট করে আপনারা নানা রকম পশু প্রাণী দিয়ে, বুঝছেন, কখনো বান্দর, কখনো গরু, কখনো বা এই যে এটা দেখতেছেন শিম্পাঞ্জি, বুঝছেন, শিম্পাঞ্জি, তো তার মুখের ছবির সাথে মিলিয়ে আপনারা এগুলো পোর্ট্রেট করতেছেন, ফেসবুক ইউটিউবে ছড়াই দিতেছেন। আর যত আজে বাজে কথা সেগুলো আমার জবান দিয়ে আসবে না, বুঝছেন, এগুলো আপনারা করে বেড়াতেছেন কেন ভাই? দেশটার প্রতি তো একটু রহম খান, দেশটার প্রতি তো রহম খান। এমনি হইলে ভাই কেমনে চলবে? এই সেনাপ্রধান হয়তো আপনার সাথে দ্বিমত থাকতে পারে, আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, কিন্তু উনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী একটা প্রধানের অর্থ বোঝেন আপনারা? কি আর বুঝাম, এই গরু ছাগলদের আর কী বুঝাম আমি, কী বুঝামো আপনাদের মতো গরু ছাগলদের? উনি বাংলাদেশের একজন সেনাপ্রধান, উনি হলো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। বাংলাদেশে যে বর্ডার আছে সেই বর্ডার রক্ষার দায়িত্ব, বাংলাদেশের অস্তিত্ব রক্ষার দায়িত্ব হলো এই লোকগুলোর উপর। পারুকা না পারুক, ওনাদের কাছে ভারী অস্ত্রশস্ত্র থাকুক, ওনাদের কাছে ও বড় বড় মিসাইল না থাকুক, সাবমেরিন না থাকুক, এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকুক, F-35 F-15 না থাকুক, যাই থাকুক, কিন্তু ওনাদের বুকে সাহস আছে, ওনাদের বুকে সাহস আছে। আজকে যদি বাংলাদেশ একটা বিপদে পড়ে প্রথম তো মরবে ওনারাই তো অস্ত্র নিয়ে শত্রুর সামনে দাঁড়াবে। সে যেই হোক, বার্মা হোক, ভারত হোক, শ্রীলঙ্কা হোক, যে দেশে হোক না কেন, যে দেশে বাংলাদেশে অ্যাটাক করুক না কেন, ভাই সিনাফুলিয়া তো তারই সামনে দাঁড়াইব, তারই তো বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। আর সেই সার্বভৌমত্বের এই চিফ হলো এই আমাদের ওয়াকারুজ্জামান, যার অর্থ আপনারা বুঝতে পারছেন না। আর এই লোকটাকে নিয়ে আপনারা হাসি তামাশা যা করা তাই করছে। লোকটার অপরাধ কী ছিল ভাই? এই লোকটার অপরাধ ছিল উনি গত কয়েকদিন আগে হজ করে এসেছেন সৌদি আরব থেকে, মক্কা মদিনা ঘুরে সৌদি আরব থেকে হজ করে এসেছেন। উনি হজ করার পর ওনার কাছে মনে হয়েছে ওনার দাড়ি রাখা উচিত, বা ওনার মন বলছে, ওনার দিল বলছে উনি দাড়ি রাখছে। আর উনি দাড়ি রাখার পর আপনারা এই ছবিগুলো বানাইছেন। ছবিটা দেখে যদি ভালো করে খেয়াল করে দেখেন, দেখবেন তার মুখে দাড়ি এবং তাকে শয়তানের প্রতীক। কেউ একজন বললো কি যে ফেরাউন, একজনের কমেন্ট করছে, দেখলাম ফেসবুকে পোস্ট, হাজার হাজার লাইক কমেন্ট, বুঝছেন। ভিডিওটা করতাম না, দেখে খুব গুসা লাগছে, বুঝছেন, এর জন্য করলাম। আপনাদের একটা চোদানি দেওয়া দরকার, বুঝছেন, এর জন্য ভিডিওটা করা। তো সেখানে এক ছেলে লেখছে যে শুনছি তো ফেরাউন মইরা গেছে, তো ফেরাউন আবার জিন্দা হয়ে আইলো কবে? তার মানে চার চেহারাটা হলো ফেরাউনের সাথে মিলে যায়। তাকে আপনারা ফেরাউন বানাইছেন? একটা মানুষের চেহারাকে আপনারা বানাইছেন হলো শিম্পাঞ্জি। কি এক অবস্থা আপনাদের, কি বলুম আপনাদের বলেন। এই ওয়াকারুজ্জামান ভালো মন্দ মিলে সব কিছু মিলি মানুষ, কিন্তু যদি আপনি সামারাইজ করেন তার অ্যাক্টিভিটিসে গত 2-3 বছরে, উনি ক্ষমতা নিয়েছেন 2024 সালের জুন মাসে। তার ক্ষমতা নেওয়ার মাত্র 3 মাসের মাথায় বাংলাদেশে বিপর্যয় ঘটে। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা চলে যায়, বাংলাদেশ অভিভাবকহীন, সরকারহীন হয়ে পড়ে। যে 4 দিন বাংলাদেশে সরকার ছিল না, ইউনুস মোল্লা এসে দায়িত্ব না নেওয়া পর্যন্ত, ওই 4টা দিন এই ব্যক্তি সাহসের সাথে বাংলাদেশকে রক্ষা করে গিয়েছিলেন, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়নি। আর না হলে বাংলাদেশে যখন সরকার পড়ে গেছে, বাংলাদেশে এরকম 20-50টা রাজনৈতিক দল আছে, তারা যদি নিজেদের ভিতরে মাইটপিট শুরু করতো যে এই শূন্যস্থান দখল করার জন্য কে এগিয়ে, তখন বাংলাদেশে কি হইতো একবার চিন্তা করতেছেন? গৃহযুদ্ধ এখান থেকে হয়। কিন্তু এই ব্যক্তি, এই ওয়াকারুজ্জামান, তার সেনাবাহিনী দিয়ে বাংলাদেশকে স্টেডি রাখছে, বাংলাদেশকে বড় ধরনের গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল।
তারপরে চাইলে কিন্তু উনি মার্শাল ল দিয়ে বাংলাদেশের ক্ষমতা নিতে পারতেন, করেননি। উনি সেটা করেননি। উনি বরঞ্চ ছাত্র জনতাকে ডেকে, অল্প কিছু পলিটিশিয়ানকে ডেকে বলছিল যে তোমরা বাংলাদেশ সরকার প্রধান হিসেবে কারে দেখতে চাও। এই ছাত্র জনতায় গিয়ে ইউনূস মোল্লার নাম প্রস্তাব করেছিল এবং ইউনূস মোল্লা বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ১.৫ বছর থেকে গেছে। তারপরে দেখেন ইউনূস মোল্লাকে বাঁচানোর জন্য, বাংলাদেশের সংবিধানকে বাঁচানোর জন্য, বাংলাদেশকে আবার এই ডেমোক্রেটিক ওয়েতে আনার জন্য, বুঝছেন, সংবিধানকে বাঁচার জন্য এই লোক তার যান প্রাণ দিয়ে চেষ্টা করছে। তার সেনাবাহিনীর হাজার হাজার সোলজাররা রাস্তায় মাঠে ঘাটে যতটুকু পারছে অরাজকতার হাত থেকে বাংলাদেশকে বাঁচিয়ে দিয়েছেন। এলে বাংলাদেশের মানচিত্র খণ্ড বিখণ্ড হয়ে যেত। এই সেই ওয়াকারুজ্জামান। আজকে যদি শেখ হাসিনার কথা মেনে উনি যদি তার সেনাবাহিনী নিয়ে যেভাবে রাস্তায় ছিল, এই যে ছাত্র আন্দোলনে যা পোলাপান বলেন, কয়জন ছিল? ৫,০০০, ১০,০০০, ২০,০০০, ৩০,০০০, ৫০,০০০, ১ লাখ, এর বেশি তো আর না। এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলন করে গণভবনে যাচ্ছিল, শেখ হাসিনা তো বলেছিল তাদেরকে বাধা দেওয়ার জন্য। বাধা দেওয়া মানে কি? উড়ে দাও সবগুলোরে। আজকে যদি ওয়াকারুজ্জামান শেখ হাসিনার কথা শুনতো আর এগুলোর উপর গুলি চালাইতো, আজকে তো মরছে ১২০০, ১৪০০, মোট হলো ১২,০০০, ১৪,০০০, ২০,০০০, ৫০,০০০। কে কার খবর রাখে? কে কার খবর রাখে? দুনিয়াতে এরকম বহুত ঘটনা করছে। ২০-৫০,০০০ এই ধরনের রায়টে মারা কোনো ব্যাপারই না। যে কোনো রাষ্ট্রীয় ওই সরকারের উত্থান বা পতন, বুঝছেন, যে কোনো বিপ্লবে ২০-৫০,০০০ বাইরা ছাপা করে দেয়, এটা জায়েজ, হালাল। পৃথিবীর বহু দেশে আছে, গিয়ে খোঁজেন গিয়ে মিয়া, পৃথিবীর বহু দেশে আছে, গিয়ে খুঁজেন, এরকম ২০-৫০,০০০ মেয়েরা ফেলাইছে। হ্যাঁ, সরকার চলে গেছে, কিন্তু মাঝখান থেকে ২০-৫০,০০০ তো গেছে। এই ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকট আত্মীয়, তারপরে সে রিফিউজ করছে যে না, আমি ছাত্র জনতার ওপর গুলি চালাবো না। আর ছাত্র জনতার উপর গুলি না চালানোর কারণেই এই শেখ হাসিনার এই পতনটা হয়েছে। আজকে যদি ১২০০-১৪০০ মরছে না, আর যদি ৫-৬০০ মারতো সেনাবাহিনী বা পুলিশ, যদি আর মাত্র ৫-৬০০ মারতো, বুঝছেন, শেখ হাসিনার কিন্তু পতন হয় না। শেখ হাসিনা সরকার টিকে যায়, বাইরে সবগুলোর রাস্তা দেখে খেদানো যেত, বুঝছেন। কিন্তু সে সেটা করেনি। সে ডাইরেক্ট ম্যাডামকে বলে দিয়েছে, নো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ওপেন ফায়ার টু দিস মব। এই পাবলিকের উপর, বুঝছেন, আমি তো গুলি চালাতে পারি না, দে আর আওয়ার পিপল। তো এই লোক, যে লোক কিনা বাংলাদেশের এরকম একটা ক্রিটিক্যাল জায়গা থেকে বাঁচিয়ে দিছে, আজকে আপনাদের একটা নির্বাচন পাইছেন, ভালো হোক মন্দ হোক, আজকে জামায়াত ইসলামী বাংলাদেশের প্রধান বিরোধী দল, কত বড় একটা মানে গর্বের ব্যাপার। আপনারা আছেন সুন্দর, মানে নির্বাচন যেভাবে হয়েছে, তা আপনারা পার্লামেন্টে আছেন, একটা বিরোধী দল আছে, ৭৮টা আসন নিয়ে, সরকারি দল আছে মেজরিটি নিয়ে, মিলেমিশে সুন্দর করে দেশটা চালান। দেখেন সামনে কীভাবে দেশটা আগে বাড়ে নিয়ে যায়। আপনারা পড়ে আছেন হলো এই সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান দিয়ে, তাকে বানিয়েছেন আপনার শিম্পাঞ্জি, তাকে বানিয়েছেন আপনার গুরু, তাকে বানিয়েছেন আপনার ফেরাউন, বুঝছেন। এই হলো অবস্থা। যে দেশের নাগরিকরা তার দেশের সেরা প্রধানকে এরকম শিম্পাঞ্জি, গরু, বান্দর, ফেরাউন বানায়, সেই দেশের উপর আল্লাহর গজব পড়বে না তো কী পড়বে? যান আপনার উগান্ডাতে যান, পৃথিবীর এমন একটা দেশের নাম বলে যাবেন এই ভিডিওটা যারা দেখতেছেন, যারা কিনা সেই দেশের সরকারকে নিয়ে আপনারা মকিং করতে পারেন, মকারি করতে পারেন, এই ধরনের আজে বাজে ছবি, গ্রাফিটি আপনারা বানাইতে পারেন, কিন্তু সেই দেশের সেনাবাহিনীকে নিয়ে এই ধরনের ফেরাউন শিম্পাঞ্জি বানানো, ভাই আমার জানা মতে নাই। আমি ভিডিওটা করার আগে বহুত ঘাইটা দেখছি যে কোন দেশের সেনাবাহিনী প্রধানকে নিয়ে এগুলো এর আগে হয়েছে, আমি তো ভাই খুঁজে পাইনি। সরকার প্রধানকে নিয়ে করতে পারেন, করেন গা, কারণ হলো তার হলো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, কিন্তু এই ব্যক্তি তো ভাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না। তো আপনারা তাকে পর্যন্ত ছাড়েননি। এই জন্য বললি আল্লাহর গজব যে বাংলাদেশে পড়বে না, এই একের পর এক গজব যে লেগে আছে বাংলাদেশে, আপনার যে ভাগ্যের উন্নতি হয় না, হবে কেমনে? আপনারা তো আপনাদের সেনাবাহিনী প্রধান কি ছাড়েননি। উনি তো ভাই কোনো পলিটিশিয়ান না, উনি পলিটিক্স করে না, উনি ইলেকশন করে না, ওনার কোনো দল নাই, কিচ্ছু নেই। উনি 3 বছরের জন্য একটা অ্যাসাইনমেন্টে আসছে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে, ওনার কাজ শেষ, উনি চলে যাবে আগামী বছর 2027 সালের মে মাসে বা জুন মাসে। তাকে আপনারা শিম্পাঞ্জি বালা ছেড়ে দিয়েছেন। এই হলো বাংলাদেশের বেঈমান জাতি। আজকে যদি সত্যি আমি যে কথাগুলো বললাম, এই সত্যি এই কথাগুলো যদি তার সাথে মিলে যায়, ভাই তার বুকে একটা কষ্ট লাগবে না বলেন? তার বুকে আঘাত লাগবে না যে বাঙালি জাতির জন্য আমি এত কিছু করলাম, বাংলাদেশকে রাইটের হাত থেকে, বাংলাদেশকে গৃহযুদ্ধের হাত থেকে বাঁচিয়ে দিলাম, সেই জাতি আমাকে এটাই উপহার দিল। আমার চেহারাটাকে এখন বলতেছে আমি বলে ফেরাউনের মতো দেখতে, আমি বলে শিম্পাঞ্জির মতো দেখতে। এই ফিলিং যদি ওয়াকারুজ্জামানের ভিতরে আসে, তার মন থেকে যদি একটা অভিশাপ আপনাদের দেয়, ভাই আল্লাহর গজব আমি বলতে হবে না, আল্লাহর গজব অটোমেটিক্যালি, বুঝছেন, আল্লাহর গজব অটোমেটিক্যালি একের পর এক আপনাদের উপর পড়তে থাকবে।